তো 2020 সালে যখন আমার হাজব্যান্ড ইটালি থেকে আসলো ওই সময়টাতে আমি আর তার সাথে হচ্ছে ওইরকমভাবে আগের মতো অভিযোগগুলো করা এটা ওইটা এখন আর কোনো ধরনের কোনো কথা তার সাথে আমার হয় না। সে তার মতো থাকে, আমি আমার মতো থাকি। সে সকালে চলে যায়, সারাদিন তার অফিস শেষ করে রাতে আসে, সে অন্য রুমে ঘুমায়, আমি আমার মতো আমার রুমে থাকি। আমি ওর সাথে কথাবার্তা বলতেছি। তো এখন হচ্ছে গিয়ে আগে যেমন সে বাহির থেকে আসলে আমি ভয় পাইতাম, আমি আর ফোনে কথা বলতাম না, এখন আর ওই জিনিসগুলো আমার মধ্যে কেন জানি কাজ করে না। আর তো আমি এটাতে আমার হাজব্যান্ড মনে হইলো যে খুশিই হয়েছে, যে তার কোনো অভিযোগ নাই যে কেন তুমি এরকম করতেছো বা কোনো কিছু। সে তো এটাই মানে প্রথম থেকে সে এটাই চাচ্ছিল। বাট যেহেতু আমি চাইতেছিলাম আমার সংসারটা আগে বাড়ুক, তো এরকম 2022 সালটা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে 2023 সালে আমি হচ্ছে গিয়ে মানে একটা মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলাম। নিজের হাজব্যান্ডকে দিক দিয়ে চিট করতেছি, এটা আমি জানি। অপরদিকে হাজব্যান্ডও আমার সাথে এরকম করতেছে, তো কাউকে কিছু বলতেও পারতেছে না। তো সব কিছু ভেবে চিন্তে একটা সময় ভাবলাম যে মাকে বলি, মা তো মানুষের সবচেয়ে আপন হয়, আর মা হয়তো ব্যাপারটা বুঝবে। তো সব কিছু চিন্তা ভাবনা করে একদিন মায়ের বাসায় গেলাম, মাকে তারপরে বললাম ব্যাপারটা, মানে গত আমার 4-5 বছরের যে জার্নিটা কীভাবে গেছে আমার হাজব্যান্ডের সাথে, বা সব কিছুই ডিটেলসে মাকে বললাম। বলার পরে আমার মায়ের প্রথম কথা এরকম ছিল যে তুমি যদি এখন উল্টাপাল্টা কিছু করো তাইলে তো তোমার হাজব্যান্ড তোমার বাবাকে আর তোমার ভাইকে চাকরি থেকে না করে দেবে। এটা ছিল তার প্রথম কথা। তো আমি বললাম যে চাকরি থেকে না করে দিলে কি মা বাবা আর ভাই কি চাকরি করতে পারবে না? আমার জীবনটা তো নষ্ট হয়ে যেতেছে। তো সে বলতেছে যে আমার হাজব্যান্ডের মতোই বলতেছে যে কি নষ্ট হয়ে যেতেছে তোমার জীবন? তুমি এখানে খাইতেছো, তুমি 6 তলা বাড়ির বাড়িওয়ালি মালিক, তোমার মাসে মাসে এত টাকা, কোনো হিসাব নাই, কিচ্ছু নাই, যা খুশি তা কিনতে পারতেছো, খরচ করতেছো। এর চেয়ে বেশি আর কি দরকার একটা মানুষের জীবনে? আমরা সারা জীবন এত কষ্ট করছি, তো হাজব্যান্ড দিয়ে আর কী হবে? আর বাচ্চা কাচ্চা না থাকলে বাচ্চা কাচ্চা একটা পালক নিয়ে নিবা, এরকম মা আমাকে বলল। তখন আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার মা আসলে টাকার কাছে আর কোনো কিছুই তার চোখে পড়তেছিল না, যে আমার দুঃখটা সে একদমই নজরআন্দাজ করে দিল। তারপরে হচ্ছে মাকে আর কোনো কিছু বললাম না। তো নিজের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় ডিসিশন নিলাম যে আমি যে ছেলেটার সাথে কথা বলতেছি ওকে তো আমার বলা হয় নাই যে আমি যে ম্যারিড। তো ঠিক আছে, আমি ওকে গিয়ে আগে জিজ্ঞেস করি যে তুমি কি, আমি তো ম্যারিড, তুমি কি আমাকে বিয়ে করবে কি না? কারণ ওরা সেই তো আমি চাইতেছি সংসারটা ছেড়ে দিতে। যাই হোক, তারপরে ওকে ফোন দিয়ে বললাম যে তুমি আমার সাথে একটু দেখা করো, আমি হচ্ছে তোমার সাথে একটু কথা বলতে চাই। তো যখন তার সাথে আমি দেখাটা করলাম তখন সে খুব মানে টেন্স ছিল যে আমি কি বলবো। তো আমি বললাম যে দেখো, আমি তো তোমাকে মিথ্যা কথা বলছি, বা তুমি আমাকে জিজ্ঞেসও করো নাই যে আমি ম্যারিড কি না, তুমি জিজ্ঞেসও করো নাই আর আমি বলিও নাই। তো আমি এরকম এরকম আমি ম্যারিড, আর সব কিছু বললাম যে আমার হাজব্যান্ডের সাথে আমার প্রবলেমগুলো, যেভাবে ভাবে আমার এই কারণে আমার তোমার সাথে কথা বলা, বা এই কারণেই হচ্ছে কি আমার হাজব্যান্ডের প্রতি আমার বিরক্তটা চলে আসছে, যার কারণে আমি তোমার সাথে কথা বলছি, বা এখন তোমাকে আমি ভালোবেসে ফেলছি। তখন সে মানে আমাকে বলল যে তোমার যদি তোমার হাজব্যান্ডের সাথে কোনো প্রবলেম নাও থাকতো, তখনও যদি তুমি আমাকে বলতো আমাকে বিয়ে করতে, তখন আমি তোমাকে বিয়ে করতাম। কিন্তু কথাটা এইটা তুমি যেটা বলতেছো সেটার জন্য আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমি যে তোমাকে বিয়ে করব আমার কিন্তু কিচ্ছু নাই। সে আমাকে এটা বলতেছে যে আমার কিছুই নাই, আমি এখন অবধি ছোটোখাটো একটা পার্ট টাইম জব করি, যে নিজের পড়াশোনার পাশাপাশি টিউশনি করি, আর বাড়িতে কিছু টাকা পাঠাই। আমার বাবা মা তাদের নিজের মানে টাকা পয়সা দিয়ে চলে, আর আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ। তা আমি যে তুমি যেভাবে তোমার চলাফেরা বা সব কিছু, তুমি যে যতদূর তোমাকে আমি দেখছি, বা তোমার হাজব্যান্ড তোমাকে যেভাবে রাখছে, আমি কিন্তু তোমাকে এইভাবে রাখতে পারবো না। তোমার কাছে তুমি যদি আমার সাথে যাও, একমাত্র তোমার সাদা ভাত সাদা কাপড়ে আমার সাথে থাকতে হবে। তুমি আমার কাছে কোনো কিছু ডিমান্ড করলা, বা আমাদের পরিবেশ যদি তুমি না নিতে পারো, গ্রামে আমার মায়ের সাথে তোমাকে থাকতে হবে। তো তুমি আগে চিন্তা করে দেখো যে তুমি এই পরিবেশটা নিতে পারবা কিনা, তুমি এইভাবে থাকতে পারবা কিনা। কারণ আমি চাইলেই তোমাকে পারবো না একটা শহরের আলিশান জীবনযাপন দিতে। হয়তো আমি তোমাকে বিয়ে করবো, আমার মায়ের কাছে আমার রেখে আসতে হবে। আমাদের বাড়িতে ছোট্ট একটা ঘর, সে বললো কুঁড়ে ঘর আর কি, বললো আমাদের বাড়িতে ছোট্ট একটা কুঁড়ে ঘর, এক রুমে আমার মা বাবা থাকে, এক রুমে আমি আর আমার ছোট ভাই থাকে, আমার বোনটা মায়ের সাথে থাকে। তো তুমি চিন্তা করে দেখো যে এরকম একটা বাড়িতে গিয়ে তুমি কি পারবা থাকতে?
এখন আমার তো এটা একটা আসলেই তো এটা চিন্তার বিষয়। তো আমি বললাম যে ঠিক আছে, আমাকে তুমি একটু সময় দাও, আমি একটু ভেবে তোমাকে জানাচ্ছি। তখন সে আমাকে খুব মানে তাচ্ছিল্য করে বলল যে ভালো তো আমি তোমাকে বাসি, তুমি ম্যারিড হও আর যাই হও সেটা তো আমি তোমাকে গ্রহণ করলাম, এখন তোমার পালা, তুমি কতটুকু গ্রহণ করতে পারো আমাকে। তো যাই হোক, আমি বাড়িতে আসলাম, আসার পরে তো খুব চিন্তা করতেছি যে আসলেও কি আমি কি আদৌ এই লাইফস্টাইলটা ছেড়ে দিয়ে মানে ভালো থাকতে পারবো, বা যতই হোক একটা জীবন 5 বছর যাবত এরকমভাবে খরচ করতেছি, 2 হাতে টাকা উড়াইতেছি, যখন যা খুশি তা করতেছি, সেই জায়গা থেকে হুট করে এরকম একটা জীবন নিতে পারবো কি না, নিজের সাথে তো একটা বোঝাপড়ার ব্যাপার আছে। তখন আমার ঘরে যে কাজের জন্য যে মেয়েটাকে নিয়ে আসছিলাম, আমার ননাস যে এনে দিছিল, বাসায় থাকতো, ওর সাথে আমি আবার খুব ফ্রি হয়ে গেছিলাম, যেহেতু 4-5 বছর ও আর আমি একসাথে থাকতেছি। তো ও আবার জানে যে আমি ওই ছেলেটার সাথে কথা বলি, সেটাও ও জানে। ওর সাথে তারপর ব্যাপারটা শেয়ার করলাম বাড়িতে আসার পরে। তখন ও বললো যে আপু, আপনি হচ্ছে গিয়ে করেন, বিয়েটা করে ফেলেন, আপনি চলে যান ওই ছেলেটার সাথেই, যদি অভাব অনটনও থাকে তারপরে দেখবেন আপনি সুখে শান্তিতে থাকবেন, ছেলেটা আপনাকে যেহেতু ভালোবাসে, আপনিও চাকরি করবেন, 2জন মিলে কাজ টাজ করে দেখবেন অনেক ভালো থাকতে পারবেন, এরকম অশান্তিতে না থেকে। তো ওর কথাটা শুনে আমি আরেকটু সাহস পাইলাম যে ঠিক আছে, মনে হয় আমি পারবো থাকতে। তো এইভাবে মানে খুব চিন্তা ভাবনা করে আরও 1 মাস গেল। তো 2023 সালের মার্চ মাসে আমি হচ্ছে ওকে বললাম যে চলো আমরা বিয়ে করে ফেলে, আমি এখানে থাকবো না। তখন সে আমাকে বলল, তখন আমার কাছে এরকম যে আমাদের বাসা ভাড়া যে দিয়ে যায় ভাড়াটিয়ারা, ড্রয়ারের যথেষ্ট পরিমাণ টাকা আছে, আমি ইচ্ছে করলেই আমি এরকম 2-1 লাখ টাকা নিয়ে, স্বর্ণগয়না তো আমার প্রচুর ছিল, সব কিছু নিয়েই বের হইতে পারতাম। তখন সে আমাকে বলল যে তুমি তোমার হাজব্যান্ডের দেয়া নাকফুলটা অবধি খুলে রেখে আসবা, ওই বাড়ি থেকে তুমি যা যা নিছো সব কিছু তুমি রেখে জাস্ট তুমি এক কাপড়ে বের হয়ে আসবা। আমি যদি পারতাম তাহলে আমি তোমাকে এখন একটা 3 পিস পাঠাইতাম যে তুমি আমার বউ হয়ে আমার কাপড় পরে বের হও, ওনার কাপড়টাও রেখে আসো। বাট যেহেতু তুমি এখন আজকেই বের হইতে চাইতেছো বা আজকেই চলে আসবা বলতেছো, তো আমার কোনো আপত্তি নেই, তুমি জাস্ট এক কাপড়ে বের হয়ে আসো। তো এই একটা কথাই না আমার জন্য যথেষ্ট ছিল যে না, এই ছেলে আমাকে অবশ্যই ভালো রাখবে, তার যেহেতু কোনো লোভ লালসা নাই, তার সাথে হয়তো আমি অনেক ভালো থাকবো। তো খুব সাহস পাইলাম সেই জায়গাটাতে। তো কাজের মেয়েটাকে বললাম সব কিছু, যে আমি চলে যাচ্ছি বা কোনো কিছু। তো আমার হাজব্যান্ডের জন্য একটা চিঠি লিখে গেলাম, আর পেছন থেকে ওনার ফোনও রেখে গেছে। আমি আগে থেকেই ফোন দিয়ে বাসা থেকে বলে গেছি তুমি ওখানে দাঁড়াও, আমি আসতেছি। আমি আমার শুধু পার্সটাও হাতে করে নেইনি, জাস্ট রিক্সা ভাড়ার জন্য 100টা টাকা নিয়েছি ঘর থেকে। 100 টাকা নিয়ে সেই কাপড়ে ব্যাগ ট্যাগ কিচ্ছু নেই, হাতে করে ওই 100 টাকা নিয়ে বের হয়ে চলে গেছি। ওর কাছে যখন গেলাম, ও তারপরে আমাকে বলল যে মানে ওই সময়টাতে প্রায় দুপুর হয়ে গেছে, দুপুরে বললো যে খাওয়া দাওয়া করো। তো আমরা হোটেলে খাইলাম, খাওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করলাম। ও আমার জন্য কিছু 3 পিস কিনলো, মানে টুকটাক প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন হয় মেয়েদের, এরকম কিনতে কিনতে সন্ধে হয়ে গেল। তারপরে গিয়ে সে টিকিট করলো গাড়ির, আমরা সন্ধ্যের মানে রাত্রের গাড়িতে খুলনা চলে গেলাম। বিয়েটা আমরা এখনও করিনি। খুলনা যাওয়ার পরে হচ্ছে আমার শ্বশুর বাড়ি গেলাম। যাওয়ার পরে দেখলাম যে না, সে যেরকম বলছে একদম কুঁড়ে ঘর, ততটা কুঁড়ে ঘরও না। তাদের মোটামুটি বড়ই ভালো একটা টিনের ঘর আছে, একদম ভিটা পাকা করা সুন্দর একটা টিনের ঘর। তার মধ্যে 2 রুমের টিনের ঘরটা, বাট রান্না করতে হবে লার্কি চুলায়। তাদের গৃহস্থী বাড়ি। আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম উঠানে এত এত ধান রোদ্রে দেয়, এত এত হাঁস মুরগি গরু ছাগল অনেক কিছু। আমার শাশুড়ির প্রচুর বড় বাড়ি, কিন্তু তাদের হচ্ছে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খারাপ হওয়ার কারণ হচ্ছে গিয়ে তাদের যে মানে আর্নিং করার যেই ক্যাশ টাকার যে ব্যাপারটা, সেটা তো গৃহস্থী বাড়িতে ওইরকমভাবে থাকে না। আমার শ্বশুর গৃহস্থিই করতো, আর আমার হাজব্যান্ড হচ্ছে টুকটাক চাকরি করতো। তো এটার কারণে তাদের অভাব অনটন। তো সে আমাকে যেরকমভাবে বলছে, আমি তো মনে করছিলাম একদম কিছুই নাই, আসলে ওই রকম না, তার চেয়ে অনেক ভালোই আছে। তো যাই হোক, প্রথম তো এটা দেখার পরে মোটামুটি একটা স্যাটিসফাইড আসলো যে না ঠিক আছে, এখন তাহলে সারভাইভ করতে পারবো মনে হয় এখানে। তো আমি দেখলাম, আমি যখন গেলাম আমার শাশুড়ি আমাকে খুব মানে সাদরে গ্রহণ করলো এবং আমাকে ঘরে নিয়ে গেল। যে তারা মানে আগে থেকেই জানে যে আমি আসতেছি, এবং আমি যে আগে ম্যারিড অন্য কারো ঘর থেকে আসছি সেটাও আমার শাশুড়ি জানে। এই জিনিসটা আমাকে এতটা অবাক করছে। সে আমাকে, আমি যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি তোমার হাজব্যান্ডকে বলে আসছো বা তোমার মাকে জানায় আসতে, ওনারা টেনশন করবে না? তারপরে আমি খুব কান্না করলাম, কান্না করে তারপরে বললাম যে মা, ওনাকে আমি তখনই মা ডাকলাম এবং বললাম যে মা, আমি আমার
মাকে আগেই বলছি আমার প্রবলেমগুলো, বাট মা তো আমার কথাটা শুনতে চায় না। এই জন্য আমি ডিসিশন নিচ্ছি আমি কাউকে কিছু জানাবো না, তো আমার হাজব্যান্ডের জন্য আমি একটা চিঠি লিখে আসছি। এরকম হচ্ছে গিয়ে তাকে বললাম। বলার পরে ওই দিন বিকেলে ওর যে বড় বোন আসলো শ্বশুরবাড়ি থেকে। তারপরে সে মানে তার শ্বশুরবাড়ি থেকে আসছে, আমি তো এখনও তার ভাইয়ের বউ হই নাই। সে আমার জন্য এত এত পিঠা টিঠা বানায় একদম দুনিয়ার খাবার দাবার নিয়ে তারপরে আসছে, যে তার ভাইয়ের আজকে বিয়ে। তারপরে কাজে নিয়ে আসলো দুলাভাই, এসে আমাদের বিয়ে পড়ানো হইলো। বিয়ে পড়ানোর পরে তো গ্রামের আর কতটুকুই টুকটাক মানে যতটুকু তাদের হাতের নাগালে ছিল, এলাকার বাজারের দোকান থেকে টুকটাক ফুল টুল এনে একটা রুমে আমার বাসর ঘর সাজানো হইলো। তো তারপরে তো আমার জীবনটা দেখলাম যে না, আসলে আগে যে জীবনযাপন করে আসছে তার চেয়ে এখন আমি খুব ভালো আছি, খুবই সুন্দর। তো বিয়ে শাদী হইলো। তারপরে যে আমার শাশুড়ির বিহেভিয়ারটা এরকম ছিল, সে হচ্ছে কি আমি শহর থেকে আসছি আর এত বড়লোক বাড়ির বউ ছিলাম, সেই কথা চিন্তা করে সে আমাকে ঘুম থেকে মানে যতক্ষণ আমি না উঠি কখনো ডাকে না। সে আমাকে মানে খাবারের জন্য কাঁচের প্লেট বের করে দেয়। এগুলো দেখে আমার খুব হাসি পাচ্ছিল যে যতই আমি বড়লোক বাড়ির বউ হই না কেন, আমি তো গরিবের মেয়েই ছিলাম। তা আমি তারপর আস্তে আস্তে বললাম যে মা, আপনাকে এগুলো করতে হবে না, আমি আমি সব কিছুতেই অভ্যস্ত, আমি এগুলো সব করতে পারবো। তো আমাকে বাইরে কোনো কাজ করতে দেয় না, রান্নাঘরে যেতে দেয় না, যে না কালি টালি লেগে যাবে। আমি তো এত সুন্দর যেহেতু দেখতেছিলাম, বলতো না আমার সুন্দর বউ না, হাত পা কালো হয়ে যাবে কালি লাগলে, এরকম বলতো আমার শাশুড়ি। তো খুবই ভালো থাকলাম। প্রায় এক সপ্তাহ থাকার পরে আমার হাজব্যান্ড হচ্ছে চলে আসলো ঢাকায়, যে আমি তো এখানে থাকতে পারবো না, তোমাকে নিয়ে গিয়ে যে ঢাকায় থাকবো সেটা আমার পক্ষে সম্ভব না এই মুহূর্তে, তো আমি চলে যাই। তখন আমার খুব খারাপ লাগতেছিল যে ও চলে গেলে না জানি কি হয়। হয় না, অনেক সময় আমরা শুনি না যে হাজব্যান্ডের সামনে শাশুড়িরা খুব ভালো ব্যবহার করে, কথাবার্তা বলে, হাজব্যান্ড যখন না থাকে তখন খুব অত্যাচার করে, এরকম মানে ওইগুলো চিন্তা করতেছিলাম। পরে ও আমাকে এতটুকু আশ্বাস দিল যাওয়ার সময়, আমার চেয়ে আমার মা তোমাকে বেশি ভালো রাখবে, তুমি চিন্তা করো না। তারপরে সে চলে গেল, আমাকে 500 টাকা দিয়ে আসলো, যে তোমার যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে বা কোনো কিছু মানে প্রয়োজন হয় তুমি বাবাকে বইলো বা বাজারে যাও, ওর ছোটো বোনের কথা বলো যে ওকে নিয়ে বাজারে চলে যাও, যেটা লাগে নিয়ে আইসো, আর বাকিটা তো আছেই, বাবা আছে মা আছে দেখবে না। তো সে চলে গেল। এখন আমার কাছে তো ফোন নাই, সে চলে গেছে। এখন আমি তাও আমার কথা বলতে হলে আমার শাশুড়ির ফোনে সে ফোন করে আমাকে চাইবে, না হলে আমি আমার শাশুড়ির ফোনটা চাইতে হবে যে মা ফোনটা দেন আমি একটু কথা বলি। তো আমি হচ্ছে গিয়ে মাঝে মাঝে আমার শাশুড়ির ফোন দিয়ে মিস কল দেই, সে আমাকে ব্যাক করে, এরকম আমাদের কথা হয়। তারপরে দেখতাম কি আমার শাশুড়ি করলো কি, ওনার যে ফোনটা আমার রুমেই রেখে দিত, মানে উনি আর নিত না, আমার রুমে রেখে দিত। ওনার কোনো ফোন আসলে আমি ওনাকে ডেকে আমি ওনাকে দিতাম, কথা বলে উনি আবার আমার কাছে দিয়ে যেত, মানে ফোনটা আমাকে দিয়ে দিছে, বাট বলে নাই যেটা তোমাকে দিয়ে দিলাম এরকম কিছু। তো তখন বেশ কিছুদিন এভাবে গেল। 3 মাস পরে আমার হাজব্যান্ড আবার আসলো। এর আগ অবধি আমার শাশুড়ি আমাকে খুবই ভালো রাখছে, মানে এত এত যে শান্তি গ্রামের বাড়িতে থেকেও হয় সেটা আসলে আমি আমার শ্বশুর বাড়িতে না আসলে বুঝতে পারতাম না। যাই হোক, তারপরে তো এই পর্যন্ত গেল। ওইদিকে আমার হাজব্যান্ড পড়াশোনা করতেছে, তারও পরীক্ষা চলে আসছে। তখন সে এসে আমাকে বললো যে তুমি তো বাসায় সারাদিন অবসরই থাকো বা একাই থাকো, তার চেয়ে ভালো এক কাজ করো, তুমি কলেজে ভর্তি হও, এভাবে আর কি করবা বসে থেকে, তোমাকে চলো ভর্তি করে দিই। তখন আমার হচ্ছে গিয়ে ইচ্ছে হচ্ছিল না পড়াশোনা করতে, যেটা সত্যি কথা। কত বছর আগে, 5 বছর হয়ে গেছে পড়াশোনা ছেড়ে দিছি, এখন হচ্ছে হুট করে আবার পড়াশোনা করতে গেলে কেমন না কেমন লাগে, তা আমি চাইতেছিলাম না। তো আমার শাশুড়িও দেখলাম খুব বলল যে আমার যে ননদটা ছিল ও ক্লাস 9-এ পড়ে, তো বললো যে না তুমি পড়াশোনাটা করো, সমস্যা কি, আমার ছেলে চলে যায়, তুমি তো সারাদিন একাই থাকো, পড়াশোনা করো। তারপরে তারা হচ্ছে আমাকে ভর্তি করাই দিল, ইন্টারে ভর্তি হইলাম আমি। এখন আমি কলেজ যাই, আমার শ্বশুর আমার পড়াশোনার খরচ বহন করতেছে, আমার হাজব্যান্ড যা পারে টুকটাক দেয়। তো এইভাবে চলতে থাকলো আমাদের সময়। তারপরে আমি তো 2025 সালে আমি ইন্টার পাস করলাম। ইন্টার পাস করার পরে আমি এখন পড়াশোনা করতেছি, এখন পড়তেছি, অনার্সে ভর্তি হব। সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে তোমাকে ভর্তি করাবো অনার্সে, বাট আমি চাচ্ছিলাম না। আমি বললাম যে আমি উন্মুক্ত থেকে পড়ি, তাহলে তো আমাকে অনেক পড়াশোনাও করতে হবে না, আর প্রতিদিন কলেজে যেতে হবে না, মাঝে মাঝে গেলাম, শুক্রবারে সপ্তাহে 1 দিন ক্লাস থাকবে। তো এরকম তাকে বললাম, বলার পরে সে বললো যেটাই করো পড়াশোনাটা কন্টিনিউ করো। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি আমার শ্বশুরবাড়িতে আছি, আমার হাজব্যান্ড একটা জব পাইছে,
মোটামুটি ভালো স্যালারি, তার প্রায় 30,000 টাকার মতো স্যালারি। এখন আমার হাজব্যান্ড চাচ্ছে যে আমি পড়াশোনাটা শেষ করব, তারপরে আমরা দুইজন যখন জব করব তখন আমরা ঢাকাতে থাকবো, কারণ আমাদের তো তত ভালো মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন না যে ঢাকাতে আমরা বাসা ভাড়া দিয়ে থেকে ওরকমভাবে পারবো। এই জন্য এখন অবধি চেষ্টা করে যাচ্ছি আমি, পাশাপাশি আমার শাশুড়ির। এখন আমি রান্নাও করতে পারি খড়ির চুলায়, তো আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আর বাকি রইল পিছনে আমার মা বাবা আর আমার হাজব্যান্ড, ওনাদের কথা আমি কিছুই বলতে পারি না, কারণ আমার ফোনটা যেহেতু আমি রেখে আসছি, তাদের নাম্বারগুলো আমার মুখস্থ নাই। তারা আমাকে খুঁজছে কিনা কী করছে আমি কিছুই বলতে পারি না, এই বিষয়ে আমি কিছুই জানি না। আমি আছি আমার শ্বশুরবাড়িতে, খুবই ভালো আছি। তো এটাই ছিল গল্পটা। আর কেমন লাগলো সেটা তো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বেশি করে। আর কালকে আমি বলেছিলাম যে আমি ইউটিউবে একটা আমার ভিডিও দিয়েছি নতুন, আসলে ভিডিওটা মানে গল্পটা খুব সুন্দর একটা লাভ স্টোরি দিয়েছিলাম, কিন্তু যে কোনো একটা সমস্যার কারণে ইউটিউবে ভিডিওটা পোস্ট হচ্ছে না। এখন আমি নতুন করে ভিডিওটা আবার পোস্ট করলাম সকালে, তখনও পোস্ট হচ্ছিল না। এখন আবার ভেতরে দেখি একটু কিছু চেঞ্জেস এনে তারপরে পোস্ট করে দেখব, যদি পোস্ট হয় তাহলে তোমরা গিয়ে শুনতে পারবা। তো অনেক অনেক দুঃখিত, অনেক আপুরা এসে কমেন্ট করছো যে আপু ইউটিউবের গল্প তো খুঁজে পাচ্ছি না, আপনি বললেন যে গল্প দিছেন, এটার জন্য আমি অনেক দুঃখিত। আসলে আমি ইউটিউবে গল্প পোস্ট করে তারপরে ফেসবুকে পোস্ট করছি, অথচ ইউটিউবেরটা চলে আসছে, সরি ফেসবুকের গল্প পোস্ট হয়ে গেছে, বাট ইউটিউবেরটা এখনও অবধি পোস্ট হয় নাই, 24 ঘন্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি অনেক অনেক দুঃখিত। আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে গল্পটা, বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও। আর কিন্তু 8:30টায় আজকে লাইভে আসবো, সবাই লাইভে জয়েন হয়েও। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।